চলো। আমি ফিরে তাকালাম ওনার দিকে। পলি আর তিহা অ্যাডমিশনের জন্য বসে আছে। আমি এবার অনার্স দ্বিতীয় বর্ষ। আগে পলির সাথে যাওয়া আগে পলির সাথে যাওয়া আসা করতাম। আর এখানে তিহা যদি ভর্তি হয়ে যায় তাহলে ওর সাথে যাওয়া আসা করব। কিন্তু ততদিন পর্যন্ত আমার তীব্রর সাথেই যেতে হবে। হিজাবের পিনটা ঠিক করে ব্যাগ নিয়ে নিলাম। তীব্র ফর্মাল গেট আপে আছে, মুখে গম্ভীরতা, কোনো কথা নেই। আমি কোনো কথা আশাও করি না। চুপচাপ ওনার পিছু পিছু বের হয়ে আসলাম। আসার সময় আন্টি চোখ মুখ কুঁচকে রেখেছিলেন। আমার পড়ালেখার বিষয়টা ওনার পছন্দ না। এই তো গতকালই এ নিয়ে তর্কের শেষ ছিল না। আমি একটা কথাও বলিনি। আর আন্টি বলছে বিয়ের পর পরে কি হবে। কিন্তু তীব্রর কথা, তার বউ আমি, আমার সব স্বপ্ন তার দায়িত্ব। আমি মনে মনে শুধু হাসছি। মানুষটাকে আমার যত ভালো মনে হয় ততবারই মনে পড়ে যায় সেদিন রাত। বিভৎস চেহারা আর চিৎকার করে কান্না। ঘৃণায় তখন গা গুলায়। চুপচাপ গাড়িতে বসলাম। তীব্র নিজেও চুপ করেছিলেন। ইউনিভার্সিটির সামনে গাড়ি দাঁড় করিয়ে শুধু এটুকু বললেন, সাবধানে থাকবে। আমি আসবো নিতে। একা যাওয়ার দরকার নেই। ফারদিনকে দেখলে দূরে থাকবে, আর নয়তো আমাকে কল দেবে। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে চুপচাপ গাড়ি থেকে নেমে গেলাম। গেটের ভেতর পা রাখতেই তীব্রর গাড়ির চোখের পলকে উধাও হয়ে গেল। আমাদের আড্ডা দেওয়ার জায়গায় গিয়ে দেখলাম ফ্রেন্ড সার্কেলের সবাই বসে আছে। আমি কাছে গিয়ে দাঁড়াতেই তানজিলা বলল, কিরে বড়লোকের বউ, বিয়ে তো করছোস দাওয়াত না দিয়া, তার উপর এই কয়েকদিন কোনো যোগাযোগও রাখোস নাই। এখন কি দেখতে ভার্সিটি আসছিস? আমি ওর মাথায় গাঁটটা মেরে বসে পড়লাম। ৩২টা দাঁত বের করে বললাম, আসলে হয়েছে কি বলতো, তুই তো একটা পেটুক রানী, তাই তোকে বিয়েতে দাওয়াত দিইনি। দেখা গেল তুই সব খাবার একাই সাবার করে দিচ্ছিস। তখন কি করব? সবাই হেসে ওঠে। তানজিলা গাল ফুলায়। পাশ থেকে সাবিহা বলে, তানজিলা না হয় পেটুক, তাই বলে আমাদেরও দাওয়াত দিবি না? এই তুই কেমন বান্ধবী আমাদের? ভাইটা ওয়ে, শুনলাম তোর নাকি তাসজিদ শেখ তীব্রের সাথে বিয়ে হয়েছে। কী রে ভাই, তুই তো রাতারাতি আমার ক্রাশের বিয়ে করে ফেললি। বলি তুই এটা কেমনে পারলি? সাবিহা কান্নার ভান করে। ওর কথা শুনে দীর্ঘশ্বাস ফেললাম। আমার কোনো জবাব না পেয়ে রাতুল বলে, তোর মুখ ওই রকম বাদরের মতো করে রাখছিস কেন? তীব্র ভাইয়ের মতো জামাই পাওয়া তোর মুখ ওই রকম হইলে আমগো বউরা তো পুরাই কষ্টে হার্ট অ্যাটাক করবে। আরেক দফা হাসাহাসি হয়। সবাই কিছুক্ষণ বসে থেকে ক্লাসের দিকে গেল। আমি যেতে নিলে হাত আটকায় সামি। আমি ওর দিকে তাকালাম। ও শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, তুই তীব্র ভাইকে বিয়ে করলি কেন? তুই কি ভুলে গেছিস উনি কি করেছে? ভুলিনি, বাদ দে, ক্লাসে চল। সামি আর কিছু বলল না। আমাদের ফ্রেন্ড সার্কেলের কেউই জানে না তীব্রর বিষয়টা। মূলত আমি আর সামি জানি, তাও বিশেষ একটা কারণে। শুধু আমার ফ্রেন্ড সার্কেল না, এই শহরেও কেউ জানে কিনা সন্দেহ। সেদিন রাতে যখন পুলিশ তীব্রকে অ্যারেস্ট করেছিল, তখনই আজাদ আঙ্কেল সবটা সামলে নেয়। তাই তেমনভাবে কেউই কিছু জানে না। আর আমরাও চুপ থাকার অনেকগুলো কারণ আছে। আমরা বললেই বা কি হতো? আজাদ আঙ্কেল তার পাওয়ার দিয়েই আমাদের মুখও বন্ধ করত। অবশ্য পুলিশ নিজেও আমাদের কথা শুনতো না যে বললেই কিছু হবে। ভার্সিটিতে শেষ 2টা ক্লাস না করে চলে আসলাম আন্টিদের বাড়িতে। বাড়িতে ঢুকতেই জুই ছুটে আসলো কাছে। ছোট ছোট হাতে আমাকে জড়িয়ে ধরে বলল, 3 বছরের মেয়ে, স্পষ্টভাবে এখনো কথা বলতে পারে না। আমি ব্যাগ রেখে হেসে ওকে কোলে তুলে নিলাম। ওর গালে চুমু খেয়ে বললাম, সরি মামুনি, একটু সময় পাইনি তাই আসতে পারিনি। কিন্তু আসার সময় তোমার জন্য চকলেট এনেছি। জুই খুশিতে আমার গালে টপাটপ 2টা চুমু দিল। আমি ব্যাগ থেকে ওর জন্য চকলেট বের করে দিয়ে বললাম, তোমার নানুমণি কোথায় আর আম্মু কি করছে? জুই মন খারাপ করে বলে। ওর কথাই দীর্ঘশ্বাস নিলাম। ওকে খেলতে বলে একবার রান্নাঘরে উকি দিয়ে চলে আসলাম জুথিয়াপুর রুমে। জুথিয়াপুর নিথর দেহ যেন পড়ে আছে। গত 1 বছর থেকে উনি কোমায়। যদিও কোমায় পেশেন্ট হসপিটাল থাকে, কিন্তু ওনার ওপর কয়েকবার অ্যাটাক হয়। আমি আর সামি সব কিছুর ব্যবস্থা এই বাড়িতেই করে দিয়েছি। ওদের এই ঠিকানাটা তেমন কেউ জানে না। আল্লাহর রহমতে এখনো আর আপুর ওপর কোনো অ্যাটাক হয়নি। আমি আপুর পাশে বসে তার হাত আগলে নিলাম। এই আপুকে যতবার দেখি, এই বাড়িতে যতবার আসি, ততবার নতুন করে ঘৃণা নিয়ে যাই তীব্রর জন্য। অতটুকু একটা বাচ্চাকে অনাথ করে দিয়েছে। সবটা ভাবতেই চোয়াল শক্ত হয়ে এলো।
এর মধ্যেই পেছন থেকে আন্টি গম্ভীর কণ্ঠে বললেন, তুমি এইখানে কেন প্রাণেশা? তোমার স্বামীকেও সাথে এনেছো? আমি অবাক হয়ে তাকালাম। বিয়ের পর আজই তো আসলাম, তাহলে আন্টি কেমনে জানলো আমার বিয়ে হয়ে গেছে? আন্টি কি জানে আমার কার সাথে বিয়ে হয়েছে? শুকনো ঢোক গেলাম। আন্টি কি আমাকে ভুল বুঝবে? আমি কিছু বলার আগেই আন্টি বললেন, কি ভাবছো? কিভাবে জানলাম? জেনেছি কোনো একভাবে। তুমি আমাদের এতটা সাহায্য করে এটা কিভাবে করলে প্রাণেশা? যে ছেলে আমার 2 মেয়ের জীবন নষ্ট করে দিল, যার জন্য এক মেয়েকে হারিয়েছি, আরেক মেয়ে কোমায় শুয়ে আছে, তুমি তার সাথেই বিয়ে করে নিলে? তোমার এত লোভ? মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। হতভম্বের মতো তাকিয়ে থাকলাম। আমার লোভ! আন্টি আমাকে কিছু বলার সুযোগই দিলেন না। হাত টেনে এনে দরজা থেকে বের করে দিয়ে বললেন, আমাদের শেষ একটা উপকার করো। তোমার স্বামীকে আমাদের ঠিকানাটা দয়া করে বলো না। আমার ছোট নাতনিকে নিয়ে, আমার মেয়েকে নিয়ে আমাকে বাঁচতে দাও। আর কখনো এ বাড়িতে আসবে না। মুখের ওপর দরজা বন্ধ করে দিলেন। যাদের জন্য এত কিছু করলাম তারা এত সহজে ভুল বুঝলো। অবাকতায় হতভম্বতায় আমি নির্বাক কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলাম দরজার বাইরে। চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। নিজেকে সামলে ব্যস্ত ভঙ্গিতে দরজায় কড়া নাড়লাম। এত সহজে তারা আমাকে কিভাবে ভুল বুঝতে পারে? আমার পুরো কথা তো শুনবে। আমি দরজায় কড়া নাড়লেও ভেতর থেকে আন্টি দরজা খুলল না। হতাশ হয়ে দরজার সামনেই বসে রইলাম। কতক্ষণ ওভাবে ছিলাম জানা নেই। হাতে থাকা ঘড়িতে তাকিয়ে দেখলাম আমার ভার্সিটির ছুটির সময় চলে গেছে। আমাকে তো তীব্র নিতে আসবে বলেছিল। আমি দ্রুত উঠে দাঁড়ালাম। একবার আমাকে তীব্র না পেলে যদি পরে তাড়াতাড়ি ছুট লাগালাম। এখান থেকে যেতেও সময় লাগবে প্রায় আধা ঘন্টা। তীব্র যদি ভুল করেও এখানকার ঠিকানা পেয়ে যায় তাহলে তো আমি শেষ। ভার্সিটির সামনে আসতেই কল আসে তানজিলার। দ্রুত রিসিভ করতেই চিন্তিত কণ্ঠে বলে, কিরে, কই গেছিস তুই? ত্রিপু ভাই তোকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে, জলদি বাড়ি যা। আমি আচ্ছা বলে কল কেটে দিলাম। বাড়ির রাস্তায় ছুট লাগালাম। বাড়িতে ঢুকতেই তিহা কাছে ছুটে আসে। ব্যস্ত গলায় বলে, ভাবি ঠিক আছো? জলদি রুমে যাও। আমি কিছু না বলে চলে আসলাম। রুমে আসতেই দেখলাম তীব্র এলোমেলো হয়ে বসে আছে। আমি ফাঁকা ঢোক গিলে ধীরে ধীরে রুমে ঢুকলাম। কোনো শব্দ না করে ব্যাগ টেবিলে রেখে পেছনে ঘুরতেই তীব্র ঠান্ডা গলায় বলে, কোথায় গেছিলে? আমি চমকে গেলাম। ওনার এত ঠান্ডা গলা আমার ঠিক হজম হলো না। কোনো রকমে কণ্ঠ শক্ত করে বললাম, কোথাও যায়নি তো। আমাকে থামিয়ে দিয়ে বললেন, ডোন্ট ট্রাই টু ইট। আমি তোমাকে সব জায়গায় খুঁজেছি, তাই মিথ্যা বলার চেষ্টাটাও করবে না। আমি ফাঁকা ঢোক গেলাম। নিজেই নিজেকে হাজারটা গালি দিই। আমার জবাব না পেয়ে তীব্র ঝড়ের গতিতে কাছে এলো। ভয়ে দুপা পিছিয়ে যেতেই দেয়ালের সাথে ধাক্কা খেলাম। উনি চেপে ধরলেন দেয়ালের সাথেই। চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে, চুলগুলো উস্কো খুস্কো। দাঁতে দাঁত চেপে চেঁচিয়ে বললেন, তোমার কাছে সব মজা মনে হয়? আমি নিষেধ করেছিলাম না একা কোথাও যেতে? আমি করেছিলাম নিষেধ? চমকে উঠে ভয়ে মাথা নাড়ালাম। উনি বাহুতে চেপে ধরে ফের বললেন, তাহলে গেছো কেন? ফোন অফ ছিল কেন তোমার? আমি কতটা ভয় পেয়েছিলাম তোমার ধারণা আছে? আমি উত্তর দিলাম না। আমি আন্টির বাড়িতে যাওয়ার সময় সব সময়ই ফোন অফ করে যেতাম, আর ফিরে আসার সময় ফোন অন করে নিতাম। উনি ছেড়ে দিয়ে সরে গেলেন। পেছনে ঘুরে নিজের মাথা চেপে ধরে নিজের রাগ সামলানোর চেষ্টা করলেন। তারপর তাচ্ছিল্যের সুরে হেসে বললেন, আমিও কাকে কি বলছি? যার কাছে আমি শুধুমাত্র একটা রেপিস্ট, তার কাছে আবার আমার ফিলিংস। ওনার কথায় ভ্রু কুচকে বললাম, রেফিস্টকে নিশ্চয়ই রেফিস্টই বলবো। আর আপনার ফিলিংস? সিরিয়াসলি? যে মানুষ একটা মেয়েকে চুপ করে ঢোক গিলে ফের বললাম, এরপর আবার তাকে মেরেও ফেলে, তার পরিবারকে পর্যন্ত মারতে যায় শুধুমাত্র নিজের কার্যসিদ্ধির জন্য, তার আবার ফিলিংস? উনি দ্বিগুণ রেগে গেলেন। আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে ড্রেসিং টেবিলের মিররে আঘাত করে। রুমের মধ্যে মুহূর্তেই ভাঙচুরের শব্দে কান ঝাঁ ঝাঁ করে ওঠে। তীব্রর হাতে ততক্ষণে রক্তের ফোয়ারা বইছে। সকাল সকাল ঘুম থেকে উঠেও যখন আমার পাশের জায়গা খালি দেখলাম তখন বেশ অবাক হলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম কেবল 6:30 বাজে। এত সকালে তীব্র কই গেল? কাল আমার সাথে রাগ দেখিয়ে কাটা হাত নিয়েই বের হয়ে যায় বাসা থেকে।
ওনার এসব কাণ্ডে আমি শুধু হা করে তাকিয়েছিলাম। এরপর নিজে কোনো রকমে চেঞ্জ করে পুরো রুমটা গুছিয়েছি। সন্ধ্যা পেরিয়ে যখন অনেক রাতেও তীব্র বাড়ি ফিরল না, তখন তিহা আবার রুমে এসেছিল। গভীর রাত পর্যন্ত আমি জেগেই ছিলাম। নিজে না চাইলেও ওনার জন্য চিন্তা হয়ে যাচ্ছিল। জেগে থাকতে থাকতে কখন ঘুমিয়েছি মনে নেই। এখন যখন ঘুম ভাঙলো তখনও তীব্রকে দেখলাম না। কিছুক্ষণ থম মেরে বসে রইলাম। দরজা যেমন ছিল তেমনই দেখে হতাশ শ্বাস নিলাম। সারা রাত মানুষটা বাড়ি আসেনি। কোথায় আছে, কি করছে কিছুই তো জানি না। হাতটাও তো প্রচুর রক্তাক্ত ছিল। এই অবস্থায় কোথায় চলে গেছে কিছুই বুঝতে পারছি না। মাথা হ্যাং মেরে গেল। ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আনমনে মুখ মুছে নিলাম। বেড সাইডের টেবিলে তীব্রর ফটো ফ্রেম দেখে কিছুক্ষণ ওভাবেই তাকিয়ে রইলাম। হুট করেই মনে পড়ে গেল জুথি আপু আর জিনিয়ার কথা। সর্বশরীর কেঁপে ওঠে। নিজেই হতভম্ব হয়ে গেলাম নিজের কাণ্ডে। যে মানুষটাকে আমি সহ্য পর্যন্ত করতে পারি না তার জন্য চিন্তা করছি। যাকে মন থেকে মানতেই পারিনি তার জন্য ভাবছি আমি সে ঠিক আছে কি না। এটা ভেবে আমি রাতের ঘুম হারাম করে ফেলেছি। নিজের মাথার চুল নিজেরই একটা একটা করে ছিঁড়তে মন চাইল। দাঁতে দাঁত চেপে বসে রইলাম। নিজেকে বোঝালাম ওনার যা হয় হোক, আমি ভাববো না ওনাকে নিয়ে। নিজেকে হাজারটা বুঝ দিয়ে ব্যালকনিতে দাঁড়ালাম। নিজেকে এতভাবে বোঝানোর পরেও মনটা খুঁতখুত করছে। একসময় এই দুপাক্ষিক চিন্তায় নিজেই নিজেকে বকতে থাকলাম। নিচে এসে দেখলাম কিচেনে একজন মেয়ে টুকটাক সব কাজ সেরে নিচ্ছে। আমি কফি বানিয়ে খেতে শুরু করলাম। এখনো বাড়ির কেউ ওঠেনি। ভাবলাম আজ আমি নাস্তা বানাই। মেড আন্টিকে আমতা আমতা করে বললাম, আন্টি আজ আমি নাস্তা বানাই। আন্টি আমার দিকে তাকালেন, মাথা নিচু করে বললেন, ম্যাম আপনি কাজ করছেন শুনলে বড় ম্যাম রেগে যাবে। আপনি বরং বলুন কি করা লাগবে, আমি করে দিচ্ছি। কফির মগ রাখতে রাখতে ভ্রু কুচকে বললাম, আন্টি আমি এখনো এত বড় হইনি যে আপনি আমাকে ম্যাম বলবেন। আর আজকের নাস্তা আমি রেডি করি। আপনার বড় ম্যামকে আমি বোঝাবো। উনি একটু আমতা আমতা করলেও আমি ওনাকে সহজ করে নিলাম। ওনার থেকে শুনেই আস্তে ধীরে নাস্তা বানাতে ব্যস্ত হয়ে পড়লাম। নাস্তা বানানোর শেষের দিকে লিভিং রুমের শব্দ পেয়ে উকি দিলাম। তাকিয়ে দেখলাম তীব্র গটগট করে হেঁটে যাচ্ছে। চোখে মুখে গম্ভীরতা স্পষ্ট। ওনাকে দেখে আন্টিকে কাজ করতে বলে আমি দৌড় লাগালাম। পেছন পেছন দৌড়ে রুমে আসতেই দেখলাম তীব্র শার্ট খুলছে। আমি অন্যদিকে ঘুরে হালকা কাশি দিলাম। জানি না ওনার আকর্ষণ আসলেই আমার দিকে করতে পারলাম কিনা। তবে ওনার কোনো শব্দ পেলাম না। কয়েক মিনিট যাওয়ার পরেও যখন ওনার সারা শব্দ পেলাম না, তখন আমি ঘাড় ঘুরিয়ে মাথাটা হালকা পিছিয়ে নিতেই ওয়াশরুমের দরজার শব্দ হলো। আমি বোকার মতো তাকিয়ে রইলাম। উনি আমাকে ইগনোর করলো। চুপচাপ বিছানার ওপর পা তুলে দুগালে হাত দিয়ে বসলাম। উনি আমাকে ইগনোর করলো কেন? সারা রাত ছিলই বা কোথায়? এখনই বা আসলো কোথা থেকে? আচ্ছা ওর কি কোথাও চক্কর টক্কর চলছে নাকি? OMG, আমি এসব কি ভাবছি? উনি চক্কর চালাক, মন চায় অন্য কাউকে বিয়ে করে নিক, তাতে আমার কি? নিজেই নিজেরে বকতে বকতে ঘড়ির দিকে তাকিয়ে হাজারটা চিন্তার ডিব্বা খুলে বসলাম। পাক্কা 25 মিনিট পর উনি বের হলেন। ঘড়ির দিকে তাকিয়ে বসেছিলাম বলে হিসেবটা এত সুন্দর করে বলতে পারলাম। উনি ট্রাউজার আর টি শার্ট পরে চুল মুছতে মুছতে বের হলেন। ওনাকে দেখে আমি হা করে তাকিয়ে রইলাম। মুখের ওপর বিন্দু বিন্দু পানি। ভেজা চুলগুলো নিজেই এলোমেলো করছে। ওনার দিকে তাকিয়ে থাকতে থাকতে কাত হয়ে পড়ে যেতে নিলে নিজেকে সামলে নিলাম। উনি গম্ভীর মুখ করে নিজের কাজ করে গেলেন। আমার সাথে কোনো কথা তো বলা দূর, তাকালেনও না। আমি নিজে আমতা আমতা করে বললাম, সারা কোথায় ছিলেন? কোথা থেকে আসলেন সকাল সকাল? আর হাতের ব্যান্ডেজ করেনি কেন? উনি গম্ভীর স্বরে জবাব দিলেন, ইম্পসিবল। একটা প্রশ্নেরও জবাব দেওয়ার প্রয়োজন মনে করছি না। জ্বলে উঠলাম আমি। রাগের মাথায় ওনার সামনে গিয়ে পা উঁচু করে ওনার টি শার্ট আঁকড়ে ধরলাম। রাগে বললাম, আমাকে জবাব দেওয়ার প্রয়োজন মনে করছেন না মানে কি? হ্যাঁ, আমি আপনার বউ, আর তাই আপনি কোথায় ছিলেন, কোথায় থেকে আসলেন সবটা জানার অধিকার আমার আছে। আমিও তো তোমার হাজব্যান্ড, তাহলে নিশ্চয়ই তুমি কোথাও যাচ্ছ, তা জানারও অধিকার আছে আমার। ওনার ঠান্ডা গলার কথায় আমি আস্তে করে টি শার্ট ছেড়ে দিলাম।
শুকনো ঢোক গিলে মাথা নিচু করে দাঁড়ালাম। উনি আমাকে পাশ কাটিয়ে চলে যেতে যেতে বললেন, তাছাড়া একটা রেপিস্টের উপর নিশ্চয়ই বউয়ের অধিকার দেখাবে না। উনি আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই চোখের আড়াল হয়ে গেলেন। এতক্ষণ কি হলো বিষয়গুলো পরপর ভাবতেই মাথা চক্কর দেওয়ার মতো অবস্থা। আসলেই তো আমি কেন ওই লোকটার উপর বউয়ের অধিকার দেখাবো? উনি যা মনে চায় করুক। বড় করে শ্বাস নিয়ে আমি নিজেও নিচে নেমে আসলাম। তীব্র সোফায় বসে আঙ্কেলের সাথে কথা বলতে ব্যস্ত। তিহা আমার কাছে এসে বলল, ভাবি তুমি নাকি নাস্তা বানিয়েছো? আমি হেসে মাথা নাড়লাম। তিহা হাসি মুখে এটা ওটা বলতে থাকে। পাশ থেকে আন্টি খোঁচা মেরে বললেন, এসব ন্যাকামো করেই আমার বাড়ির মানুষগুলোকে আমার থেকে দূর করে দিচ্ছে। আমি বেশ অবাক হলাম। অবাকের রেশ ধরেই বললাম, সরি আন্টি, আমি আপনার বাড়ির মানুষদের আপনার থেকে দূর করেছি মানে? মানে বুঝো না? এমন ভাব নিবে না যে ভাজা মাছ উল্টে খেতে জানে না। তোমার জন্য আমার ছেলেটা আমার সাথে কথা বলে না ঠিক মতো। তোমার জন্য আমার স্বামী পর্যন্ত আমাকে কথা শোনায়, আর এখন ন্যাকামো করছো? আন্টির কথায় অবাকতার শেষ থাকলো না আমার জন্য তীব্র ওনার সাথে ঠিকমতো কথা বলেন না। আমি ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলাম সোফায় বসা তীব্রর দিকে। তীব্র তখনও আঙ্কেলের সাথে কথা বলতে ব্যস্ত। আমি তিহার দিকে তাকাতেই তিহা অসহায় চোখে তাকিয়ে বলে, আম্মুর কথাই কিছু মনে করো না ভাবি, আম্মু এমনিই বলেছে, তুমি চলো। পাশ থেকে আন্টি রেগে দাঁতে দাঁত চেপে বলে, হ্যাঁ, এখন তো শুধু তুইই বাকি ছিলি, এক একটা ছোট্ট জন্ম দিচ্ছি যেন। আমি ফাঁকা ঢোক গিলাম। এত এত প্যাচালের মধ্যে আমার মাথা ফাঁকা। আমি তিহার হাত ধরে দূরে টেনে আনলাম। কাপা কাপা গলায় বললাম, আন্টি আমাকে এমন বললেন কেন? সত্যিটা বলো তিহা, তোমার ভাইয়াকে আসলেই আন্টির সাথে খুব একটা কথা বলে না আমার জন্য? তিহা করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি আম্মুর কথা মনে নিও না প্লিজ, আম্মু রেগে গেলে এসব বলেই থাকে। তাছাড়া তুমি তো জানো আম্মু তোমাকে তেমন একটা পছন্দ করেন না, এজন্যই এসব বলে। তিহা আমাকে হাজারটা বুঝ দিয়ে চুপ করিয়ে দিল। বুঝলাম তিহা কিছু একটা লুকিয়ে গেল, তবুও কিছু বললাম না। চুপচাপ ওর সাথে এসে ডাইনিংয়ে বসে পড়লাম। খাওয়ার সময় আঙ্কেল তিহা অনেকবার তীব্রকে জিজ্ঞেস করেছে তার হাত কিভাবে কেটেছে, কিন্তু সে কোনো জবাব না দিয়ে চুপচাপ খেয়ে ওঠে। আন্টি তেমনভাবে খেলেনি না। আমাকে অপছন্দ করার কোনো কারণ এতদিন খুঁজে না পেলেও আজ মনে হলো হয়তো কারণ পেয়ে গেছি, শুধু একটু খতিয়ে দেখতে হবে। আমি নিজেও দ্রুত খাওয়া শেষ করে তীব্রর পিছু ছুটলাম। রুমে এসে তীব্রকে বললাম, হাতে ইনফেকশন হয়ে যাবে, ব্যান্ডেজ করে নিন। উনি কোনো উত্তর দিলেন না। আমার খুব রাগ হলো, তবুও মাথা ঠান্ডা করে ওনার হাত টেনে ধরলাম। উনি ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, কি সমস্যা? আমি ওনার হাত টেনে বসিয়ে দিয়ে দিলাম। ফার্স্ট এইড বক্স এনে হাতে ঔষধ লাগাতে থাকলাম। জায়গাটা কি বিশ্রীভাবে কেটেছে, তবু উনি কত সহজে সহ্য করছে। হাতে ব্যান্ডেজ করতে করতে আর চোখে তাকিয়ে বললাম, আপনি আন্টির সাথে ঠিকমতো কথা বলেন না কেন? উনি চমকে তাকিয়ে চোখ ছোট ছোট করে তাকালেন। এরপর আমার থেকে হাত ছাড়িয়ে নিয়ে কাবার্ডের দিকে যেতে যেতে বললেন, কে বলেছে ঠিকমতো কথা বলি না? অযথা কথা না বলে রেডি হও, ভার্সিটি আছে। আমি বাঁকা হেসে এগিয়ে আসলাম। বোরখা নিতে নিতে বললাম, অযথা কথা নাকি সত্য কথা তা আমিও জানি, আর আপনিও জানেন। অবশ্য আপনার থেকে এর বেশি আর কি বা আশা করা যায়? যে ছেলেটা একটা মেয়ের দুর্বলতার সুযোগ নিয়ে তাকে মেরে ফেলতে পারে, সে আবার নিজের মায়ের সাথে কি কথা বলবে? এসব মানুষের থেকে এমনিও দূরে থাকা উচিত। বাড়িতে তো তিহা আছে, কবে না কবে দেখা যাবে ওর সাথেও। কথা শেষ না করতেই তীব্র দ্রুত গতিতে ছুটে আসলো। রাগে আমার মুখ চেপে ধরে আর এক হাতে হাত মুছড়ে ধরে। ওনার হঠাৎ আক্রমণে ভয় পেয়ে গেলেও নিজেকে সামলে নিলাম। তীব্র আগুন চোখে তাকিয়ে চেঁচিয়ে বললেন, আর একটা উল্টাপাল্টা কথা বললে তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আমার বোনকে নিয়ে তোমার এই মানসিকতা? আমাকে যা বলো চুপচাপ মেনে নেই বলে এই না, আমার বোনকে নিয়ে বললেও চুপ করে শুনে যাব। আমি ওনার থেকে ছোটার চেষ্টা করতে করতেই অস্পষ্ট স্বরে বললাম, নিজের বোনকে কিছু বললে আপনার এত গায়ে লাগে, আর যখন অন্যের বোনের সাথে এত ঘৃণ্য একটা কাজ করেছেন তখন
তীব্র ছুঁড়ে ফেললেন আমাকে। হঠাৎ ধাক্কায় তাল সামলাতে না পেরে দেয়ালের সাথে ধাক্কা খেলাম। ব্যথা পেয়ে ফ্লোরে বসে পড়তেই উনি তাচ্ছিল্য ভরা কণ্ঠে বললেন, সত্যটা যেদিন জানতে পারবে সেদিন নিজেকে নিজেই ক্ষমা করতে পারবে না প্রাণ। আমার কাছে আসার জন্য, এক পলক দেখার জন্য মরিয়া হয়ে যাবে, কিন্তু তখন অনেকটা দেরি হয়ে যাবে। তুমি প্রতিনিয়ত পড়বে আর নিজেকে ঘৃণা করবে। সেদিনটা খুব কাছে। সব কিছু জবাব তুমি সেদিন পাবে। সব কিছুর জন্য নিজেকে প্রস্তুত রাখো। বাড়িতে বেশ জমজমাট অবস্থা। তীব্র নানুবাড়ির লোকজন আসবে আজ। আন্টি তো খুবই খুশি। ওই দিনের পর থেকে সবই স্বাভাবিক, শুধু আমার আর তীব্র সম্পর্কের জটিলতা দিন দিন বেড়ে গেছে। ওনার কথাগুলো আজও ভীষণভাবে আমার মনে ঘুরপাক খায়। আমি বুঝতেই পারি না কেন। বারবার মনে হয়, আচ্ছা আমি কি কোনোভাবে ভুল? কিন্তু সেদিন তো জিনিয়াকে নিজ চোখেই দেখেছি। মৃত্যুর আগে কি মানুষ মিথ্যে বলতে পারে? দুপাক্ষিক চিন্তায় আমার অবস্থা করুন। মাথা চেপে বসে রইলাম রুমে। খট করে দরজা খোলার শব্দে সেদিকে তাকাতেই তীব্রকে নজরে পড়ল। তীব্র গম্ভীর মুখে নিজের মতো কিছু একটা খুঁজতে শুরু করে। আমি আগ বাড়িয়ে কিছু বললাম না। যেভাবে ছিলাম ঠিক সেভাবেই রইলাম। তীব্র একটা ফাইল নিয়ে যাওয়ার সময় গম্ভীর কণ্ঠে বললেন,